রাত তখন প্রায় 10:30। শহর থেকে অনেকটা দূরে পাহাড় জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামটির নাম নন্দনপুর। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল বহু বছরের পুরনো একটি বাড়ি। বাড়িটির নাম নীলকুঠি। বাইরে থেকে দেখলে মনে হয় বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। দেওয়ালের রং উঠে গেছে, অনেক কাচের জানালা ভাঙা। বাড়ির চারিপাশে বড় বড় গাছ, আর সেই গাছের ডালপালা এমনভাবে বাড়িটার ওপর ঝুঁকেছিল যে দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার দেখাতো। সুদীপ, অর্পিতা আর আদিত্য 3 বন্ধু সেদিন সন্ধ্যায় গ্রামের পুরনো মন্দিরটি দেখতে এসেছিল, কিন্তু ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। রাস্তায় কাদা ভরে গেল, মোবাইলের নেটওয়ার্কটাও তার মধ্যে নেই, গাড়িও অনেক দূরে আটকে গেছে। অবশেষে গ্রামের বৃদ্ধর সাথে দেখা তাদের। গ্রামের বৃদ্ধটি বলল, আজ রাতে তারা ফিরতে পারবে না, চাইলে পরিচিত একজনের পুরনো বাড়িতে থাকতে পারে। সুদীপ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কোথায়, কোন বাড়িতে? এত রাতে কে আশ্রয় দেবে তাদের? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে দূরের অন্ধকারের বাড়িটার দিকে আঙুল দেখালো। ওই নীলকুঠিতে। হঠাৎ বাতাসের শব্দ একটু জোরে আসলো। আদিত্য হেসে বলল, ওই বাড়িতে কি কেউ থাকে? বৃদ্ধটির মুখটা অদ্ভুতভাবে গম্ভীর হয়ে গেল। থাকার কথাও নয়। সুদীপ বলল, তার মানে? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু বললেন, একটা কথা মনে রেখো, রাত 12টার পর 3 নম্বর ঘরের দরজাটা কখনো ভুল করে খুলবে না। 3 বন্ধু একে অপরের দিকে তাকালো। অর্পিতা ধীরে বলে উঠল, কিন্তু তোরা যাই বলিস, জায়গাটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। পাশ থেকে আদিত্য হেসে বলল, তুমি এখন এইসব বিশ্বাস করো? ভূত বলে কিছুই হয় না। পাশ থেকে সুদীপ আবার বলল, চলো আগে বাড়িটাই তো যাই, বৃষ্টি থামলে কাল সকালে না হয় সবাই ফিরে যাব। 3জন মিলে একসাথে ওই বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে পৌঁছতেই সুদীপ দেখল দরজাটা অল্প খোলা। সুদীপ দরজাটা ঠেলে খুলে দিল পুরোটা। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। অর্পিতার সঙ্গে সঙ্গে বলে উঠল, এখানে এত ঠান্ডা কেন রে? আদিত্য মোবাইল বের করলো আর বাড়িটির চারিদিকে ঘুরিয়ে দেখতে লাগলো। সাথে সুদীপ পাশ থেকে বলল, বাড়িটা অনেক দিন ধরে বন্ধ ছিল, ভেতরে বাতাস জমে আছে, তাই হয়তো এত ঠান্ডা। সুদীপ টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল, দেয়ালে পুরনো ছবি, মেঝেতে ধুলো ভরা, এক পাশে ভাঙা কাঠের টেবিল, আর সিঁড়ির পাশে পুরনো একটা ঘড়ি। ঘড়িটি অবশ্য বন্ধ, কিন্তু তার কাঁটা থেমে আছে। 12টা বেজে 3 মিনিটে। অর্পিতা একে একে সব ছবিগুলোর দিকে দেখতে থাকলো। অর্পিতা ছবিগুলোর দিকে তাকিয়ে থেমে গেল, আর সুদীপকে ডাক দিয়ে বলল, সুদীপ। পাশ থেকে সুদীপ উত্তর দিল, কি হয়েছে বল। অর্পিতা সুদীপকে ডেকে ছবিটা দেখালো। ছবিটিতে 3জন মানুষ দাঁড়িয়ে ছিল, একজন পুরুষ, একজন মহিলা, আর তাদের মাঝখানে ছোট্ট একটা মেয়ে। নিচের ছবিতে লেখা 1987 সাল। কিন্তু ছবিটার সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল অন্য কিছু। ছোট্ট মেয়েটা যেন ক্যামেরার দিকে নয়, তাদের 3 বন্ধুর দিকেই তাকিয়ে আছে। অর্পিতা এই বিষয়টি লক্ষ্য করে একটু পিছিয়ে গেল। আমাদের দিকে তাকিয়ে আছে মানে মনে হচ্ছে। এটা বলতেই আদিত্য হেসে উঠল। আলোর জন্য এরকম মনে হচ্ছে, বলে উঠল আদিত্য। ঠিক তখনই ওপরতলা থেকে ঠক ঠক শব্দ ভেসে এসলো। 3জনই একসঙ্গে উপরের দিকে তাকালো। সুদীপ বলে উঠল, উপর থেকে শব্দ হলো। আদিত্য বলল, হয়তো কোনো কাঠ পড়েছে। তারা 3জনে ওপরে 2তলায় ওঠার সিঁড়ির দিকে গেল। উপরতলার পাশাপাশি 3টে ঘর,
প্রথম ঘর, দ্বিতীয় ঘর আর শেষে 3 নম্বর ঘর। দরজার উপর মরচে পড়া একটা লোহার ছোট্ট প্লেট, সেখানে লেখা 3। অর্পিতা দরজার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই ঘরটাই কি? সুদীপ বৃদ্ধের কথা মনে করে বলল, হ্যাঁ, এটাই সেই 3 নম্বর ঘর। আদিত্য দরজার হাতলে হাত রাখতেই হঠাৎ দরজার ভেতর থেকে 3বার টোকা, ঠক ঠক ঠক। তিনজনে থেমে গেল। আদিত্য ধীরে ধীরে হাত সরিয়ে নিল। এটা কাঠের শব্দ, সুদীপ বলল। কাঠ কখনো নিজে থেকে 3বার টোকা দেয়? আদিত্য এবার কোনো উত্তর দিল না। তারা নিজের একটি ঘরে থাকার একটা ব্যবস্থা করলো। রাত বাড়তে লাগলো, সাথে বৃষ্টিও প্রচণ্ড হতে লাগলো। ঘড়িতে তখন 11:55 বাজে প্রায়। অর্পিতা জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। হঠাৎ অর্পিতা বলে উঠল, সুদীপ। সুদীপ বলল, ওই গাছটার নিচে দেখ, কে যেন দাঁড়িয়ে আছে। সুদীপ জানালার কাছে গেল। বাইরে শুধু অন্ধকার, গাছের পাতা বাতাসে নড়ছে, কেউ নেই। অর্পিতা বলল, আমি স্পষ্ট দেখলাম, এক্ষুনি এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। আদিত্য বলল, তুই ক্লান্ত রে, তোর চোখের ভুল হয়েছে, এক কাজ কর, একটু রেস্ট নে। ঠিক তখনই ঘড়িটা বেজে উঠল ঢং ঢং শব্দে। পরপর 12টা ঘন্টা পড়ল ওই ঘড়িটাতে। তার মানে 12টা বাজলো। তিনজনে একেবারে চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর উপরের দোতলা থেকে দরজা খোলার কড়কড় শব্দ শোনা গেল। আদিত্য উঠে দাঁড়ালো আর বলল, কে দরজা খুলল? পাশ থেকে সুদীপ বলল, ওপরে দোতলার ঘর থেকে শব্দটা আসছে। ওই বুড়োটার কথা মতো এটা কি ওই 3 নম্বর ঘরের দরজা খোলার শব্দ? অর্পিতার সঙ্গে সঙ্গে বলল, সে যাই হোক, কেউ কোথাও যেও না, এখানেই বসে থাকো। কিন্তু আদিত্য ইতিমধ্যেই সিঁড়ির দিকে এগিয়ে গেছে। সুদীপ বাধ্য হয়ে তার পেছনে গেল। অর্পিতাও ওদের দুজনকে অনুসরণ করল। তারপর ওরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরতলায় পৌঁছে ওরা দেখল 3 নম্বর ঘরের দরজাটা পুরো খোলা। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। সুদীপ টর্চ জ্বালল। ঘরের মধ্যে একটা পুরনো কাঠের খাট, একটা আয়না, একটা ছোট্ট টেবিল, আর সেই টেবিলের উপরে রাখা পুরনো একটা ডায়েরি। আদিত্য ডায়েরিটা হাতে তুলে নিল। প্রথম পাতায় লেখা ছিল, এই ডায়েরিটি যে পড়বে সে যেন রাত 12টার পরে ওই ঘরে একা না থাকে। আদিত্য বলল, কেউ মজা করে লিখে গেছে। সে পরের পাতাটা খুলল। সেখানে লেখা ছিল একটি তারিখ, 17ই আগস্ট 1987 সাল। আর ঠিক তার নিচেই লেখা ছিল, আজ সে আবার দরজায় এসেছে। আর সেই পাতায় কিচ্ছু লেখা ছিল না। আদিত্য আবার একটি পেজ উল্টিয়ে দেখল। পরের পাতায় আবার শুধু একটাই লাইন লেখা আছে। লাইনটি হলো এই যে, আমি দরজা খুলিনি। আর তারপরের পাতায় আরও এক লাইন, কিন্তু সে আজ জানালার ভেতর দিয়ে দাঁড়িয়েছিল। অর্পিতা ধীরে ধীরে বলল, কে দাঁড়িয়েছিল? সুদীপ ডায়েরির শেষ পাতাগুলো উল্টাতে লাগলো। একটা পাতায় বড় বড় অক্ষরে লেখা, সে আসলে বাইরে নেই। তিনজনেই থমকে গেল। তার নিচে এইটা লেখা ছিল, সে এই বাড়ির ভিতরেই আছে। হঠাৎই ঘরের দরজা ধড়াম শব্দে বন্ধ হয়ে গেল। ধাম করে একটা শব্দ হলো। অর্পিতা চিৎকার করে উঠল। সুদীপ দরজার কাছে ছুটে গিয়ে হাতল ঘোরালো। দরজা খুলছে না। আদিত্য বলল, লক হয়ে গেছে হয়তো। সুদীপ বলল, চাবি কোথায়? কেউ জানে না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে খুব হালকা ফিসফিস শব্দে সুদীপ নামের ডাকটি ভেসে আসলো। সুদীপ ডাকটি শুনে জমে গেল। কে ডাকলো? অর্পিতা বলল, আমি না। আদিত্য বলল, আমি না। আবার আয়নার দিক থেকে শব্দটা ভেসে আসলো, অর্পিতা।
অর্পিতা এবার ধীরে ধীরে পিছিয়ে গেল। তারপর আবার ডাক এলো, আদিত্য। তিনজনেই আয়নার দিকে তাকিয়ে রইল। আয়নায় তাদের তিনজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন ছোট্ট একটা মেয়ে। সাদা পোশাক, চুল মুখের উপরে পড়ে আছে। অর্পিতার ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সুদীপ দ্রুত পেছনে ফিরে দেখালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মেয়েটাও নেই। এবার সত্যি ভয় পেয়ে গেছে ওরা তিনজন। আদিত্য বলল, এখান থেকে বের হতে হবে। তিনজন মিলে দরজায় ধাক্কা দিতে লাগলো। দরজায় দুম হাত মারতে লাগলো, কিন্তু দরজা খুলছে না। সুদীপ বলল, জানালাটা দেখ। জানালার কাছে গিয়ে তারা দেখলো জানালার বাইরে কিছুই নেই, কিন্তু কাচের উপর দিয়ে ছোট ছোট আঙুলের দাগ রয়েছে, একটার পর একটা। হঠাৎই টিক টিক টিক। অর্পিতা ফিসফিস করে বলল, কেউ জানালায় টোকা দিচ্ছে। সুদীপ জানালার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাইরে তো কেউ নেই। ঠিক তখনই ঠক ঠক ঠক। আদিত্য পিছিয়ে গেল। এটা মানুষ হতে পারে না। ডায়েরিটা তখনও সুদীপের হাতে। হঠাৎ একটা পাতা নিজে থেকেই উল্টে গেল। দ্রুত পাতা হাওয়ায় উল্টে গেল। নতুন পাতায় লেখা, যদি তিনজন একসঙ্গে এই ঘরে আসে, সে তাদের একজনকে বেছে নেবে। তিনজন একে অপরের দিকে তাকালো। আদিত্য বলল, এটা অসম্ভব। তারপর ডায়েরির নিচে আর একটা লাইন ফুটে উঠল, সে যাকে বেছে নেবে সে প্রথমে তার নিজের নাম শুনবে। ঘরের মধ্যে নীরবতা। কয়েক সেকেন্ড পর হঠাৎ কোথা থেকে মৃদু স্বরে ডাক ভেসে আসলো, আদিত্য। আদিত্যর মুখ সাদা হয়ে গেল। সুদীপ বলল, তুই শুনলি? আদিত্য ধীরে ধীরে মাথা নাড়ল, হ্যাঁ। তারপর আবার সেই একই শব্দ, একই সুরে, আদিত্য। এইবার শব্দটা এলো ঠিক তার পেছন থেকে। আদিত্য ঘুরে যাচ্ছিল। সুদীপ তার হাত ধরে বলল, ঘুরিস না। অর্পিতা কাঁপা গলায় বলল, ডায়েরিতে কি লেখা আছে দেখ। সুদীপ শেষ পাতাটা খুলল। সেখানে লেখা, যে তোমার নাম ধরে ডাকবে তার দিকে তাকাবে না। আদিত্য চোখ বন্ধ করেই দাঁড়িয়ে রইল, কিন্তু পিছন থেকে আবার একটা শিশুর গলা, আদিত্য। তারপর খুব আস্তে আরেকটি শব্দ, আমার সামনে খেলবে না। আদিত্য কাঁপতে কাঁপতে বলে উঠল, না, আমি খেলবো না তোর সাথে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। শুধু বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করছে। একটা বজ্রপাতের আলোয় অর্পিতা দেখতে পেল আদিত্য ঠিক তার সামনে দাঁড়িয়ে নেই। সে দাঁড়িয়ে আছে ঘরের একটি কোণে, আর তার সামনে দাঁড়িয়ে সেই ছোট্ট মেয়েটা। অর্পিতা চিৎকার করে উঠল, আদিত্য। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মেয়েটির মুখ দেখা গেল না। পরের মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল। সুদীপ টর্চ জ্বালল। আদিত্য মেঝেতে বসে আছে। সুদীপ দৌড়ে তার কাছে গেল, তুই ঠিক আছিস ভাই? আদিত্য কিছু বলল না, শুধু জানালার দিকে তাকিয়ে আছে। অর্পিতা বলল, ওর কি হয়েছে সুদীপ? আদিত্য খুব ধীরে বলল, সে চলে যায়নি। অর্পিতা বলল, কে? আদিত্য অয়নের দিকে আঙুল তুলল। ওখানে। আয়নার দিকে দেখালো। তিনজনে আয়নার দিকে তাকালো। আয়নায় দেখা যাচ্ছে সুদীপ, অর্পিতা আর একটা মেয়ে, কিন্তু এবার মেয়েটা তাদের পিছনে নেই। সে দাঁড়িয়ে আছে একদম আদিত্যর পাশে। সুদীপ ডায়েরিটা আবার খুলল। শেষ পাতায় নিচে এবার আরো লেখা আছে, সেটাও দেখা যাচ্ছে। এই বাড়িতে যে মেয়েটা থাকে তার নাম ছিল মায়া। তারপর লেখা, 1987 সালের সেই রাতে মায়া নিখোঁজ হয়েছিল। তার বাবা মা ভেবেছিল সেই বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু মায়া কখনো বাড়ি ছেড়ে যায়নি। সে এখনো অপেক্ষা করে যে তিনজন এই ঘরে আছে তাদের একজনের সাথে সে খেলতে চায়। অর্পিতা বলল, আমাদের এখান থেকে বেরোতেই হবে। সুদীপ দরজার দিকে এগিয়ে গেল। হাতল ধরতেই দরজা নিয়ে
গেট খুলে গেল। তিনজনে একসাথে ছুটে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তারা একে অপরের গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। হঠাৎই তারা দেখলো তারা যে ঘর থেকে এসেছিল এটা সেই ঘর নয়, তার বদলে সামনে লম্বা একটা করিডোর, যে করিডোরটা তারা আগে কখনো দেখেনি। আদিত্য বলল, এটা কিভাবে সম্ভব? সুদীপ বলল, আমরা ভুল দেখে এসেছি ভাই। অর্পিতা মাথা নাড়ল, বলল, না, এই বাড়িতে এরকম কোনো করিডোর ছিল না। ঠিক তখনই করিডোরের শেষ থেকে একটি শিশুর হাসির আওয়াজ ভেসে এসলো। একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ। হি হি করে হেসে উঠল। তিনজনে পিছিয়ে গেল একসাথে। তারপর অন্ধকারের মধ্যে একটা ছোট্ট কণ্ঠস্বর ভেসে উঠল, আমার সাথে খেলা করবে? সুদীপ হঠাৎ বুঝতে পারল আমরা তিনজন একসাথে থাকবো। আদিত্য বলল, কি? ডায়েরিতে লেখা ছিল সে একজনকে বেছে নেবে, কিন্তু আমরা তিনজন যদি আলাদা না হই। অর্পিতা বলল, ঠিক। তিনজন হাত ধরে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। ধীরে ধীরে হাঁটার শব্দ করিডোরের পুরোনো কাঠের তক্তার উপর হতে লাগলো। করিডোর যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে ঠান্ডা বাড়ছে। দেয়ালে ঝোলানো ছবিগুলো একটার পর একটা, সব ছবিতে একই ছোট্ট মেয়েটির ছবি দেওয়া। কিন্তু শেষের ছবিটার সামনে এসে তিনজন দাঁড়িয়ে গেল। ছবিতে তিনজন বন্ধু আছে, সুদীপ, অর্পিতা আর আদিত্য, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে মায়া। নিচের তারিখটি দেওয়া আজকের তারিখ। অর্পিতা কাঁপা গলায় বলল, এই ছবিটি আজ তোলা হয়েছে। সুদীপ বলল, অসম্ভব। ঠিক তখনই পেছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। ধাম করে দরজা বন্ধ হয়ে গেল। তিনজনে একসাথে দৌড়ে সামনে গেল। করিডোরের শেষ মাথায় একটি দরজা, দরজার উপরে লেখা বেরোনোর পথ। সুদীপ দরজা খুলল। দরজার উপরে সকাল, সূর্যের আলো। তারা তিনজনে কিছু না ভেবেই দৌড়ে ছুট দিল বাইরের দিকে। বাইরে বেরিয়ে তারা শান্তিতে মাটির উপরে সবাই শুয়ে পড়ল। সকালে বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার। অর্পিতা হাঁপাতে হাঁপাতে শুয়ে থাকতে বলল, আমরা বেঁচে গেছি। আদিত্য কোনো কথা বলছে না। সুদীপ পিছনে তাকালো। নীলকুঠির সব জানালা বন্ধ, সব দরজা বন্ধ, কিন্তু ওপরতলার 3 নম্বর ঘরের জানালায় একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সুদীপ চোখে মুখে অবাক হয়ে তাকালো। কেউ নেই। তিনজন দ্রুত গ্রাম থেকে বেরিয়ে গেল। কয়েক ঘন্টা পরে তারা শহরে ফিরে এলো। সেই দিন রাতের ঘটনা নিয়ে তারা আর কথা বলল না। আদিত্য বলল, হয়তো আমরা সবাই একই ধর্মের মন দেখেছিলাম। সুদীপও কিছু বলল না। অর্পিতাও চুপ। তবে যাওয়ার আগে সুদীপ ডায়েরিটা নিজের ব্যাগে নিয়ে এসেছিল। সেই রাতে যে ডায়েরিটা খুলল, প্রথম পাতায় একটাই কথা লেখা ছিল, কিন্তু শেষ পাতায় নতুন কিছু লেখা। সেখানে লেখা, তিনজন এসেছিলে, তিনজন ফিরে গেছো। তার নিচে আরও একটি লেখা, কিন্তু তারা কি সত্যি তিনজন ছিল? সুদীপের বুকটি কেঁপে উঠল এই লাইনটি শুনে। সে সঙ্গে সঙ্গে অর্পিতাকে ফোন করলো। ফোন ধরলো অর্পিতা। ওপাশ থেকে উত্তর আসলো, হ্যাঁ বল। সুদীপ বলল, তুই বাড়ি পৌঁছেছিস? অর্পিতা বলল, হ্যাঁ। অর্পিতা বলল, আদিত্য আমার সঙ্গেই আছে। সুদীপ চুপ হয়ে গেল। কি বলছিস? অর্পিতা বলল, আদিত্য এখন আমার বাড়িতে। সুদীপ জানালার দিকে তাকালো, তারপর বলল, অসম্ভব। অর্পিতা জিজ্ঞাসা করল, কেন? কারণ আদিত্য তো আমার বাড়িতে। ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর অর্পিতা খুব ধীরে ধীরে বলল, সুদীপ। অর্পিতা, তোর বাড়িতে? আমার পাশে যে আদিত্য দাঁড়িয়ে আছে, তার মুখটা আমি দেখতে পাচ্ছি না। সুদীপের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ঘরের দরজায় 3 বার টোকা। ঠক ঠক ঠক। সুদীপ ধীরে ধীরে দরজার দিকে তাকালো। বাইরে থেকে একটা শিশুর কণ্ঠস্বর, সুদীপ। তারপর, আমার সঙ্গে খেলবে? সুদীপ কোনো উত্তর দিল না।
দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা ছায়া দেখা গেল, ছোট্ট একটা মানুষের ছায়া। তারপর ছায়াটা মিলিয়ে গেল। সুদীপ কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। দূরে রাস্তার ওপারে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। সেখানে সে মাথা তুলে সোজাসুজি সুদীপের জানালার দিকে তাকিয়ে আছে। তারপর হাত নেড়ে বলল, কাল আবার আসবো। সুদীপ জানলা থেকে সরে গেল ভয়তে, কিন্তু তার টেবিলের উপর রাখা ডায়েরিটা তখন নিজে থেকেই খুলে গেছে। শেষ পাতায় ফুটে উঠেছে নতুন একটা লাইন, এবার অর্পিতার পালা।